আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন রাশিয়া ইউক্রেনে ব্যর্থ হচ্ছে আর ইউক্রেন সফল হচ্ছে। সোমবার কিয়েভ সফর শেষে এই মন্তব্য করেন জো বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনীতিক। এদিন একযোগে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সফরকালে তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। ইউক্রেনকে আরও উন্নত অস্ত্রসহ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দুই মার্কিন মন্ত্রী। সেই সাথে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। রাশিয়া তার সামরিক অর্থনৈতিক শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু আমরা এর বিপরীতটাই দেখছি। সর্বশেষে মার্কিন সহযোগিতা ইউক্রেনকে তার ডোনবাস ও দক্ষিণ উপকূলীয় এলাকায় যুদ্ধে জিততে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন ব্লিংকেন। এদিকে ট্রেন যুগে দুই মার্কিন মন্ত্রীর কিয়েভে ব্লিংকেনের প্রতি মস্কোর একটি বার্তা। দুই মার্কিন মন্ত্রী ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির পশ্চিমাঞ্চলীয় স্টেশনগুলোতে হামলা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মারিউপোল পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে টেলিফোনে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শহরটিতে আটকে পড়া বেসামরিক লোকদের উদ্ধারের বিষয়ে কথা হয়েছে দুজনের। জেলেনস্কি জানান, পুতিনের সাথে এরদোয়ানের আলাপের প্রাক্কালে তিনি মারিউপোলে উদ্ধার কার্যক্রম ও আজভস্টাল ফ্যাক্টরিতে আটকে পড়া সৈন্যদের বিষয়ে আলোচনা করেন। এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমি মারিউপোলের বেসামরিক লোকদের উদ্ধারের গুরুত্বের কথা তুলে ধরেছি এবং আটকে পড়া সৈন্যদের বিনিময়ের কথাও বলেছি। জবাবে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে চলে যাওয়ায় বেসামরিক লোকদের বের করে আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, চলমান শান্তি আলোচনা এবং চিকিৎসা সহ ইউক্রেনকে যে কোনো জরুরি সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক। এ ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিশ্চয়তা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইউক্রেন সংকট নিয়ে তুরস্ক শুরু থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তি আনার চেষ্টা করছে। ন্যাটোর সদস্য দেশ হলেও তুরস্ক এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং মস্কো ও কিয়েভকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর ব্রায়ানস্কের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ডিপো তার আশেপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। ইউক্রেনের মিসাইল হামলার থেকে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হলেও কিয়েভ হামলার কথা অস্বীকার করেছে। রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়েছে, সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত। সীমান্তের ওপারে ইউক্রেনের সুমি ও চেরনিহিভ শহর। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ব্রায়ানস্কের দূরত্ব 380 কিলোমিটার। রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আরটি জানিয়েছে, 10,000 টন ডিজেলের একটি ট্যাঙ্ক পুড়ে গেছে এই আগুনে। কাশ্মীর ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপন করার দাবি রাখে বলে মনে করেন দেশটির আইন প্রণেতা ইলহান ওমর। আজাদ কাশ্মীরে ভারতীয়দের যুদ্ধবিরতি লঙ্ঘনের ভুক্তভোগী ও তাদের ভোগান্তি দেখার পর তিনি বলেছেন, এই বিষয়টি কংগ্রেসে তোলা আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে এসেছিলেন ইলহান ওমর। এ সময় তিনি আজাদ কাশ্মীর সফর করেন। কাশ্মীরিদের অবস্থা দেখাকে অবিশ্বাস্য অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেন তিনি। ইলহান জানান, এখানে এসে সরাসরি দেখার পর মানবাধিকার ও মানুষের মর্যাদার পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা অনুভব করছেন তিনি। 4 দিনের পাকিস্তান সফরে আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল পরিদর্শন করেন ইলহান। ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় নাগরিক ছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। ইলহান ওমর জানান, তিনি সবসময় কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যু নিয়ে মার্কিন পার্লামেন্টে কথা বলেন, তবে অন্যদের মুখে শোনার বদলে সশরীরে এসে কাশ্মীরিদের দেখার পর বিষয়টি পার্লামেন্টে তোলার অনেক বেশি প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। তিনি বলেন, আমি এখনকার মানুষদের কাছে জানতে চেয়েছি, একজন আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে কী ধরনের ভূমিকা তারা প্রত্যাশা করে। মিনেসোটা অঙ্গরাষ্ট্র থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচিত ইলহান ওমর একজন সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। গৃহযুদ্ধের কারণে উদ্বাস্তু হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ইলহান শুরু থেকেই নির্যাতিত মানুষের পক্ষে ভূমিকা রাখছেন। আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেছেন, দেশটিতে প্রতিবেশী দেশগুলোর আক্রমণ সহ্য করবে না তালেবান প্রশাসন। আফগানিস্তানে সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় রোববারে হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি দেশটির কুনার ও খোস্ত প্রদেশে বিমান হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়। এ হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান, তবে আফগানিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান। মোল্লা ইয়াকুব কাবুলে এক অনুষ্ঠানে বলেন, বিশ্ব
বিশ্ব ও প্রতিবেশী দেশ দুই জায়গা থেকেই আমরা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হলো কুনারে আমাদের ভূখণ্ডের ওপর অভিযান। আমরা এই অভিযান সহ্য করতে পারি না। জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা তা সহ্য করেছি, পরবর্তী সময়ে আমরা তা হয়তো আর সহ্য করব না। কুনার ও খোস্ত প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের দাবি, এসব এলাকায় পাকিস্তানের বিমান হামলায় ৩৬ জন নিহত হয়েছে। বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গত সপ্তাহে পাকিস্তানের দূতকে তলব করেছিল আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার প্রধান বলেছেন, ১৬ এপ্রিল খোস্ত ও কুনার প্রদেশে ওই হামলার ঘটনায় ২০ জন শিশু নিহত হয়েছে। সীমান্তের আফগান অংশ থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর কয়েক দফা হামলা এবং কয়েকজন সেনা সদস্য নিহত হওয়ার জবাবে পাকিস্তান ওই অভিযান চালিয়েছিল বলে মনে করা হয়। এসব হামলার পর ইসলামাবাদের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে কাবুলকে সতর্ক করা হয়। করোনা ভাইরাসের মহামারী সত্ত্বেও ২০২১ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড হয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সামরিক ব্যয় বৃদ্ধির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী মহামারীর কারণে অর্থনীতি সংকুচিত হলেও দেশগুলো তাদের অস্ত্রাগারে অস্ত্র বাড়িয়েছে। আগের বছরের তুলনায় সামরিক খাতে ব্যয় 0.7% বেড়েছে। গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। তবে বৈশ্বিক প্রবণতার বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় 1.4% কমেছে। যুক্তরাষ্ট্রের পর সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ২০২১ সালে দেশটি সামরিক খাতে $29,300 কোটি ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় 4.7% বৃদ্ধি পেয়েছে। আর চীনের ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোর মাঝেও। জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশেও তাদের ব্যয় বাড়িয়েছে। তৃতীয় অবস্থানে আছে ভারত। ২০২১ সালে ভারতের সামরিক ব্যয় 0.9% বৃদ্ধি পেয়েছে। বছরটিতে ভারত সামরিক খাতে $7,660 কোটি ব্যয় করেছে। আর ব্রিটেন গত বছর সামরিক ব্যয় 3% বাড়িয়ে সৌদি আরবকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে। সামরিক ব্যয়ে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। ২০২১ সালে টানা তৃতীয় বছরের মতো দেশটির সামরিক ব্যয় 2.9% বেড়ে $6,590 কোটি ঠেকেছে। ২০২১ সালের শেষ দিকে এসে রাশিয়ার সামরিক খাতে ব্যয় দ্রুত গতিতে বাড়তে থাকে। আর চলতি বছরের শুরুতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার বাহিনী। টানা দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার ম্যান্ডেট পেয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। আর ভোটে জিতেই প্রতিশ্রুতি দিয়েছেন দেশের সব নাগরিকের প্রেসিডেন্ট হবেন তিনি। সেই সাথে দিয়েছেন ঐক্যের ডাক। এ জয়ে আরও 5 বছর ক্ষমতায় থাকছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণ শেষে ফলাফলে ম্যাক্রো পেয়েছেন 58.55% এবং তার প্রতিদ্বন্দ্বী মেরিন লাপেন পেয়েছেন 41.45% ভোট। প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েছে ম্যাক্রো। জনমত জরিপেও আভাস ছিল তার বিজয়ের। মধ্যরাতে আইফেল টাওয়ারের পাদদেশে একটি বড় স্ক্রিনে ফলাফল ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রো সমর্থকদের মধ্যে। হাজার হাজার মানুষ ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উল্লাসে মাতেন। উচ্ছ্বাসিত সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রো বলেন, নির্বাচন শেষ, তিনি সবার জন্য প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে ঐক্যেরও ডাক দিয়েছেন তিনি। ইরানের পার্লামেন্টের সাবেক এক স্পিকার বলেছেন, তার দেশ আসলে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা নিয়েছিল এবং এর মাধ্যমে প্রতিরোধ শক্তি জোরদার করার উদ্দেশ্য ছিল। রোববার তিনি বলেন, কিন্তু আমরা বিষয়টিতে গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। ইরানের একটি সংবাদ মাধ্যমকে আলী মোতাহারি বলেন, একদম শুরু থেকে আমরা পারমাণবিক কর্মসূচিতে প্রবেশ করেছি। আমাদের লক্ষ্য ছিল একটি বোমা তৈরি করা এবং প্রতিরোধ শক্তি জোরদার করা। কিন্তু আমরা বিষয়টি গোপন রাখতে পারিনি, কারণ প্রতারকদের একটি দল গোপন রিপোর্ট ফাঁস করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি ইরানের বিরোধী দলগুলোর জোটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায় তারা কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। তারা শুরুতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালু করে এবং এরপর সমৃদ্ধকরণে যায়। কিন্তু আমরা সরাসরি সমৃদ্ধকরণ শুরু করার কারণে ফাঁস হয়ে যায় যে ইরান বোমা তৈরি করতে চাইছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।